হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসোসিয়েট। আজকের ভিডিওতে আমরা মার্কেট এবং আমাদের স্ক্রিপ্ট নিয়ে কথা বলার আগে গেল 4 মাসে আমরা যেসব ট্রেডিং আইডিয়া মানে যেসব স্ক্রিপ্ট শেয়ার করছিলাম ওইগুলোর পারফরমেন্স নিয়ে কথা বলবো। তো আমরা আমাদের চ্যানেলে প্রথম যেই ট্রেডিং আইডিয়াটা মানে যেই স্ক্রিপ্টটা শেয়ার করি সেটা ছিল এসকে ট্রিমস। এই ট্রেডটায় আমাদের স্টপ লস ট্রিগার করে। এখানে একটা জিনিস, আমার রুল হচ্ছে প্রত্যেকটা ট্রেডে ক্যাপিটালের 1% রিস্ক নিতে হবে। 2%ও নেওয়া যায়, আবার 0.5%ও নেওয়া যায়, কিন্তু 0.5 থেকে 2% পর্যন্ত যদি কেউ রিস্ক ফলো করে, মানে কেউ যদি ক্যাপিটালের রিস্ক নেয়, সেই ক্ষেত্রে ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করা তুলনামূলক অনেক সহজ। তো সেই জন্য আমার রুল অনুযায়ী আমি প্রত্যেকটা ট্রেডে 1% মানে ক্যাপিটালের 1% রিস্ক নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এইখানেও প্রত্যেকটা ট্রেডে আমি 1% রিস্ক ধরতেছি। তো এসকে ট্রিমসে আমাদের প্রথম ট্রেডটা লস হয়, মানে স্টপ লস। তো যেহেতু লস হয় তার মানে আমার পুরো স্টপ লস ট্রিগার করে, সেক্ষেত্রে আমার লস হলো 1%, ক্যাপিটালের 1% লস। তার মানে ওই মোমেন্টে যদি পোর্টফোলিও ধরি, পোর্টফোলিও ডাউন ছিল, 1% ডাউন ছিল। এইবার আসে যাক আমাদের নেক্সট ট্রেডিং আইডিয়াতে। নেক্সট ট্রেডটা যেটা শেয়ার করা হয় সেটা হচ্ছে ফুয়াং ফুড। এইটাতেও আমাদের লস হয়, কিন্তু এইটা আমাদের স্টপ লস ট্রিগার করে নেই। স্টপ লস ট্রিগার করার আগেই আমরা আমাদের লস কাট করে ফেলি। তো ফুয়াং ফুডে আমাদের লস হয় 0.33%, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে 33 পয়সা লস হয়। তার মানে আমাদের টোটাল এই দুইটা ট্রেডে টোটাল লস হলো 1.33% লস হলো। এবার আসে যে আমাদের থার্ড ট্রেডিং আইডিয়াতে। থার্ড ট্রেডিং আইডিয়া ছিল মোনোস্পুলে আমাদের প্রফিট টার্গেট হিট করে এবং আমাদের প্রফিট হয় 2.63%, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে 2 টাকা 63 পয়সা প্রফিট হয়। তার মানে এই 3 ট্রেডে আমাদের নেট প্রফিট বা লস দাঁড়ালো 1.30। এটা হচ্ছে প্লাস 1.30 আমাদের প্রফিট দাঁড়ালো, মানে এই 3টা ট্রেডের পরে। তো এইটুকু পর্যন্ত যদি আমি আমার ড্রডাউন হিসাব করি, এই মোমেন্ট পর্যন্ত আমার ড্রডাউন ছিল 1.33, মানে আমার পোর্টফোলিওর ড্রডাউন হয় 1.33%, এটা সর্বোচ্চ এই মোমেন্ট পর্যন্ত। এরপরে আমাদের 4 নম্বর ট্রেডিং আইডিয়া যেটা আমরা শেয়ার করি সেটা হচ্ছে ওইম্যাক্সে আমাদের প্রফিট টার্গেট হিট করে এবং আমাদের প্রফিট হয় 2.00%, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে আমাদের 2 টাকা প্রফিট হয়। তো আমাদের ওই মোমেন্টে টোটাল প্রফিট মানে গ্রস প্রফিট গিয়ে দাঁড়ায় 3.30%। এবার আসা যাক আমাদের 5 নম্বর ট্রেডে। 5 নম্বর ট্রেডটা ছিল বিডি কম। এই ট্রেডটায় আমাদের প্রফিট হয় 0.30%, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে মাত্র 30 পয়সা প্রফিট হয়। তো আমাদের এই মোমেন্ট পর্যন্ত মানে এই 5 নাম্বার ট্রেড পর্যন্ত আমাদের টোটাল প্রফিট দাঁড়ালো 3.60%। এইবার আসা যাক আমাদের নেক্সট ট্রেডে, সেটা ছিল সামরিতা। আমাদের প্রফিট হয় 0.03%, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে মাত্র 3 পয়সা প্রফিট হয়। তার মানে আমাদের এই মোমেন্ট পর্যন্ত মানে 6টা ট্রেড পর আমাদের প্রফিট গিয়ে দাঁড়ালো 3.63%। আমাদের পোর্টফোলিও কিন্তু মানে এটা একটা ভার্চুয়াল পোর্টফোলিও। তো এই ভার্চুয়াল পোর্টফোলিও কিন্তু আপ ডাউন নাই, কিন্তু প্রথম এই 2টা ট্রেড পর্যন্ত ডাউন ছিল। এরপর থেকে কিন্তু দেখেন থার্ড ট্রেড মানে একটা মাত্র প্রফিটেবল ট্রেড 2টার লস কভার করে তারপর আস্তে আস্তে প্লাস হয়ে গেছে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্লাস হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এইবার আসা যাক আমাদের 7 নম্বর ট্রেডে। 7 নম্বর ট্রেডটা ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে এটা প্রফিটও হয় না, লসও হয় না। তার মানে এই মোমেন্ট পর্যন্ত আমাদের প্রফিট দাঁড়ালো 3.63, মানে আগেরটাই, কোনো চেঞ্জ হয়নি। এই প্যারামাউন্টে কিন্তু আমার যতটুকু মনে আছে, আমি আবারও রিপিট করি, প্যারামাউন্ট কিন্তু আমাদের যে প্রফিট টার্গেট ছিল, প্রফিট টার্গেট হিট করে নাই, কিন্তু
আমরা আমাদের স্টপ লসটা মানে আমাদের ফেভারে প্রাইসটা মুভ করে এবং আমরা আমাদের স্টপ লসটাকে ব্রেক ইভেনে তুলে আনি, তারপর সামহাও আমাদের ব্রেক ইভেন প্রাইসটা টাচ করে। তো প্যারামাউন্ট সেই কারণে আমাদের প্রফিটও হয় নাই, লসও হয় নাই। এরপরে যে ট্রেডিং আইডিয়াটা শেয়ার করা হয় সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা। সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মায় আমাদের স্টপ লস ট্রিগার করে এবং পুরো যা রিস্ক ছিল পুরোটাই লস হয়। সেই ক্ষেত্রে আমাদের লস হলো 1.00। তার মানে 8 নাম্বার ট্রেডে এসে আমাদের নেট প্রফিট গিয়ে দাঁড়ালো 2.63%। 2.63% গিয়ে দাঁড়ালো। এবার 9 নাম্বার ট্রেড, 9 নাম্বার ট্রেডটা ছিল অ্যাডভেন্ট ফার্মা। অ্যাডভেন্ট ফার্মা, অ্যাডভেন্ট ফার্মায় আমাদের প্রফিট হলো এবং প্রফিটটা হলো 0.50%, মানে 0.50%, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে 50 পয়সা প্রফিট। তার মানে আমাদের ইন টোটাল প্রফিট গিয়ে দাঁড়ালো 3.13%। 3.13%। অ্যাডভেন্ট ফার্মার পর নেক্সট ট্রেডিং আইডিয়া যেটা শেয়ার করা হয় সেটা হচ্ছে বিচ হ্যাচারি। বিচ হ্যাচারি শর্টকাটে লিখি, অনেক বড় হয়ে যাচ্ছে। বিচ হ্যাচারি, বিচ হ্যাচারিতে আমাদের প্রফিট টার্গেট হিট করে এবং আমাদের প্রফিট হয় 2.43%। 2.43%, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে আমাদের 2 টাকা 43 পয়সা প্রফিট হয়। তার মানে আমাদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়ালো 5.56%। টোটাল প্রফিট গিয়ে দাঁড়ালো আমাদের 5.56% 10টা ট্রেডের পরে। আচ্ছা, এরপরের ট্রেডটা ছিল এমবি ফার্মা। 11 নম্বর ট্রেডটা ছিল এমবি ফার্মা। এমবি ফার্মায় আমাদের প্রফিটও হয় না, লসও হয় না, আমরা ব্রেক ইভেনে বের হয়ে যাই। মানে এটা নো প্রফিট নো লস, তার মানে টোটাল গ্রস প্রফিট এটা আনচেঞ্জড, টোটাল প্রফিটটা আনচেঞ্জড। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 12 নম্বর ট্রেডটা ছিল। 12 নম্বর ট্রেড যেটা ছিল সেটা হচ্ছে জিএলডি মিউচুয়াল ফান্ড। জিএলডি মিউচুয়াল ফান্ড, এই ট্রেডটায় আমাদের লস হয়, আমাদের স্টপ লস ট্রিগার করে। মানে পুরো যা রিস্ক ছিল পুরোটা আমাদের স্টপ লসে চলে যায়, মানে 1% লস হলো। তার মানে এই 12 নম্বর ট্রেডের পরে আমাদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়ালো 4.56%, মানে 1% কমে গেল, 4.56% গিয়ে দাঁড়ালো। এরপরে লাস্ট ট্রেডিং আইডিয়া যেটা শেয়ার করা হলো সেটা হচ্ছে লোকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে আমাদের প্রফিট টার্গেট হিট করলো এবং প্রফিট হলো 2 টাকা, মানে 2% প্রফিট, মানে 1 টাকা রিস্কের এগেনস্টে 2 টাকা প্রফিট। এখন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে প্রফিটের পরে আমাদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়ালো, মানে নেট প্রফিট গিয়ে দাঁড়ালো 6.56%। 6.56%, তার মানে 4 মাসে আমাদের প্রফিট হলো 6.56% 4 মাসে, এবং প্রত্যেকটা ট্রেডে মাত্র 1% করে রিস্ক নিয়ে, খেয়াল করেন। হ্যাঁ, এখন আমরা যদি সারা বছর হিসাব করি, তার মানে এটা যদি 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের সারা বছরে প্রফিট হচ্ছে, মানে এটা যে এস্টিমেটেড প্রফিট হবে অ্যারাউন্ড 19.68%। 19.68% হবে সারা বছরের প্রফিট। যদি আমাদের পারফরমেন্স এরকম থাকে এবং এভাবে আমরা ট্রেড নেই, সেই ক্ষেত্রে সারা বছরে যদি আমরা এভাবে ট্রেড করি আমাদের প্রফিট আসবে হয়তো বছর শেষে 19, মানে 19.68% প্রফিট। ধরলাম প্রায় অলমোস্ট 20% প্রফিট এক বছরে, এইভাবে মাত্র 1% রিস্ক নিয়ে। এখন কেউ যদি 1%-এর জায়গায় 10% রিস্ক নেয়, কেউ যদি 1%-এর জায়গায় 10% রিস্ক নেয়, সেই ক্ষেত্রে আমাদের প্রফিট হবে, এটা যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে হবে 196.80%। 196.80%, মানে পোর্টফোলিও অলমোস্ট 3 গুণ হয়ে যাবে। কারো যদি 1 লাখ টাকার পোর্টফোলিও থাকে, বছর শেষে পোর্টফোলিও হয়ে যাবে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, 1 লাখ টাকার পোর্টফোলিও। কিন্তু সেই ক্ষেত্রে রিস্ক হবে পার ট্রেডে 10%, যেটা আসলে সত্যি কথা এটা সম্ভব না। যদি আমরা 10% রিস্ক ফলো করি, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে, আমার পক্ষেও স্ট্র্যাটেজি ফুললি ফলো করা সম্ভব না। সেই জন্য আমি আমার রিস্ক টলারেন্স জানি যে কোনটা আমি টলারেট করতে পারবো। তা আমার কাছে আমার টলারেন্স হচ্ছে 2% পর্যন্ত, ম্যাক্সিমাম 2% পর্যন্ত প্রত্যেকটা ট্রেডে আমি রিস্ক টলারেট করতে পারবো।
এর বেশি যদি আমি রিস্ক নেই সেই ক্ষেত্রে হয়তোবা আমি আমার সিস্টেম, আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করতে পারবো না। তো সেই জন্য আপনাকে বুঝতে হবে আপনার রিস্ক টলারেন্স কতটুকু। এখন আপনি যদি 10% রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন ফাইন, আর আপনি যদি না পারেন আপনি আপনার টলারেন্সটা আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে। তবে আমার সাজেশন হচ্ছে 0.50 থেকে 2% ম্যাক্স, এর বেশি পার ট্রেডে রিস্ক নেবেন না যদি আপনি রিয়েলি ট্রেডিং থেকে প্রফিটেবল হতে চান। কারণ সেই ক্ষেত্রে আপনি যদি ম্যাক্সিমাম 2% পর্যন্ত রিস্ক নেন তখন আপনি আপনার ট্রেডিং সিস্টেম, ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে 10% রিস্ক নিলে প্রবলেম হচ্ছে আপনার ট্রেডিংয়ে কন্টিনিউয়াসলি কিছু ট্রেড লস হবেই, মানে রং হবে, স্টপ লস ট্রিগার করবে। যদি দেখা যায় আপনার 5টা-6টা ট্রেড টানা লস হয়, সেই ক্ষেত্রে আপনার পক্ষে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে যদি আপনি 10% রিস্ক নেন। কিন্তু আপনি যদি 1%, 2% রিস্ক নেন, 5টা ট্রেড যদি আপনার টানা লস হয়, হয়তো 10% লস হবে, পোর্টফোলিও 10% ডাউন হয়ে যাবে, আপনি ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ পাবেন, আপনার জন্য অনেক ইজি। কিন্তু আপনি যদি 10% রিস্ক নেন আপনার পক্ষে প্রায় অসম্ভব। তো সেই জন্য আমি বলবো, আমার রিকমেন্ডেশন আপনি ম্যাক্সিমাম 2% রিস্ক নেন, এর বেশি না। তো এখন আমাদের ড্রডাউন কত? আমরা যদি 1% রিস্ক নেই সেই ক্ষেত্রে আমাদের ড্রডাউন, ম্যাক্সিমাম ড্রডাউন 1.33%, 1.33%। আর আমরা যদি 10% রিস্ক নেই সেই ক্ষেত্রে আমাদের ড্রডাউন হচ্ছে 13.30%। তাহলে আমাদের ড্রডাউন হচ্ছে 13.30%। এইবার আসা যাক আমাদের সাকসেস রেট। আমাদের সাকসেস রেট কত? আমাদের সাকসেস রেট নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে এক একজন এক একভাবে তার সাকসেস রেট বের করে। তবে আমি পার্সোনালি যেই ট্রেডটা আমার প্রফিট টার্গেট হিট করবে, যেমন এই ট্রেডটা আমার প্রফিট টার্গেট হিট করছে, এই ট্রেডটা আমার প্রফিট টার্গেট হিট করছে, এই ট্রেডটা আমার প্রফিট টার্গেট হিট করছে, আর হচ্ছে এই ট্রেডটা আমার প্রফিট টার্গেট হিট করছে। মানে এই 13টা স্ক্রিপ্টের মধ্যে মাত্র 4টা স্ক্রিপ্ট আমার প্রফিট টার্গেট হিট করছে। কিন্তু এছাড়াও 1টা, 2টা, 3টা, এছাড়াও আরও 3টা কিন্তু আমার প্রফিট হয়েছে, কিন্তু আমার প্রফিট টার্গেট হিট করে নেই। তো আমি আমার সিস্টেম অনুযায়ী যেগুলো কেবল প্রফিট টার্গেট হিট করবে ওগুলো আমি উইনার হিসেবে ধরবো, এবং যেগুলা লস হবে, যেমন এই একটা লস হয়েছে মানে পুরো স্টপ লস, ইভেন যেটা হালকা লস হবে ওইটাও আমি কাউন্ট করবো 2টা, এই আরেকটা লস হয়েছে 3টা, এখানে আরেকটা লস হয়েছে 4টা, এই 4টা আমি আমার লুজার হিসেবে ধরবো। আর যেগুলো ব্রেক ইভেন ওগুলো আমি বাদ দিয়ে দিব। প্রফিট লস যদি আমি হিসাব করি তার মানে আমাদের ট্রেড হয় 8টা ট্রেড। 8টা ট্রেডের মধ্যে আমার 4টা প্রফিট টার্গেট হিট করে আর বাকি 4টা স্টপ লস হিট করে। এর মধ্যে একটা হালকা স্টপ লস, মানে পুরোপুরি 100% স্টপ লস হয়নি কিন্তু লস হয়। তো সেই ক্ষেত্রে 8টা ট্রেডের মধ্যে যদি 4টা ট্রেড প্রফিটেবল হয় সেই ক্ষেত্রে আমার সাকসেস রেট 50%। 50% আমার সাকসেস রেট, মানে আমি যা অ্যাজিউম করতেছি 50% টাইম আমি কারেক্ট, 50% টাইম আমি রং। তো আশা করি আজকে এই জিনিস দেখে, মানে এই স্টেটমেন্ট দেখে অনেকে বুঝতে পারছেন যে আসলে কি ট্রেডিং করে প্রফিটেবল হওয়া সম্ভব নাকি সম্ভব না। প্রথম রুল, আপনাকে যে কোনো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে, সেটা যেই হোক না কেন, আপনি ইন্ডিকেটর যাই ফলো করেন না কেন ওইটার পেছনে লেগে থাকতে হবে। সেকেন্ড রুল হচ্ছে আপনার প্রফিট টার্গেট অলওয়েজ রিস্কের থেকে বড় হতে হবে। যদি আপনি রিস্ক নেন 1 টাকা, অ্যাটলিস্ট প্রফিট টার্গেট 1 টাকা 10 পয়সা হতে হবে। রিস্কগুলো হতে হবে তুলনামূলক ছোট। আর স্টপ লস হিট করলে অবশ্যই স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে, মানে লস রিয়েলাইজ করে বের হয়ে যেতে হবে। আর আরেকটা সবচেয়ে মেইন জিনিস, ভাইটাল পয়েন্ট ছিল মানি ম্যানেজমেন্ট, মানে রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি ঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করেন, আপনি এক ট্রেডে যদি 30% রিস্ক নেন, আপনার পক্ষে কখনোই প্রফিটেবল হওয়া সম্ভব নয়, যত ভালো স্ট্র্যাটেজি থাকুক না কেন। কারণ আপনি 1টা বা 2টা ট্রেড লস হলে থার্ড টাইম আপনি কখনোই আপনার সিস্টেম, ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন না, এটা অসম্ভব। সেই জন্য আপনাকে নিজে নিজে বের করতে হবে যে আপনার রিস্ক টলারেন্স কতটুকু। তো 1 বছরে 20% প্রফিট আমার মনে হয় না খুব একটা খারাপ প্রফিট, খুব খারাপ প্রফিট। আমরা ওরকমভাবে স্ক্রিপ্ট খুঁজি নেই, জাস্ট নর্মালি আমরা 13টা ট্রেডিং আইডিয়া শেয়ার করছি 4 মাসে। যদি খুঁজতাম হয়তো 50টা বের করা যেত। তো যাই হোক, এইবার আসা যাক আমাদের মার্কেট নিয়ে। মার্কেট আজকে 6280.74 পয়েন্ট এখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 6293.98, আজকের লো ছিল 6213.99। আজকে মার্কেটের ইন্টারডে মুভমেন্টটা ছিল অনেকটা এরকম, এখানে ওপেন হলো, তারপর এখান থেকে বেড়ে এখানে আসলো, তারপর হালকা কিছু রিকভার করে এখানে ক্লোজ হলো। এইটা ছিল এই গ্রিন ক্যান্ডেলটার ইন্টারডে মুভমেন্ট। এই গ্রিন ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটা একটা ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে মার্কেট এখানে ওপেন হলো, এই লেভেল থেকে বায়ার পুশ করতে করতে মার্কেট এখানে নিয়ে আসলো, এই লেভেল থেকে সেলার চলে আসলো, সেলার এসে এই যে বায়ারের পুরো গেইন এটা হয়তো 10% নামমাত্র কভার করে এখানে ক্লোজ করলো। তো এই এন্টায়ার মুভমেন্টে বায়ার ছিল একচেটিয়াভাবে অনেক স্ট্রং, সেই কারণে আমরা এই ক্যান্ডেলটাকে বলছি যে ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল।
তো এই গেল মার্কেট। এইবার আসে যে আমাদের স্ক্রিপ্ট ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নিয়ে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আজকে 15 টাকা 10 পয়সা এখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 15 টাকা 10 পয়সা, লো ছিল 14 টাকা, ওপেনিং ছিল 14 টাকা। আজকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ইন্টারডের মুভমেন্টটা ছিল অনেকটা এইরকম, এখানে ওপেন হলো, তারপর এখান থেকে বেড়ে এখানে এসে ক্লোজ হলো। এইটা ছিল এই গ্রিন ক্যান্ডেলটার ইন্টারডের মুভমেন্ট। এই গ্রিন ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটা একটা ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এখানে ওপেন হলো। এই লেভেল থেকে বায়ার পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো এবং এখানেই ক্লোজ করলো। মানে ওপেনিংয়ে সেলারের কোনো রোল ছিল না, ইভেন লাস্ট আওয়ারেও যে সেলার যে প্রাইসটা রিট্রেস করবে ওরকমও কিছু হয় নাই। সেই কারণে এই এন্টায়ার মুভমেন্টটা ছিল কমপ্লিটলি বায়ারের কন্ট্রোলে, আর সেই কারণে আমরা এই ক্যান্ডেলটাকে বলছি যে ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল এইখানে 12 টাকা 50 পয়সা, এটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট। আর আমাদের স্টপ লস, মানে প্রাথমিকভাবে আমাদের স্টপ লসটা ছিল এইখানে 11 টাকা 40 পয়সা, এটা ছিল আমাদের স্টপ লস। তো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড যখন প্রাইসটা আমাদের ফেভারে ধীরে ধীরে মুভ করা শুরু করলো, আমরা আমাদের এই স্টপ লসটা এখান থেকে ব্রেক ইভেনে তুলে নিয়ে আসলাম। মানে এই ট্রেডটা ফার্স্টে করলাম জিরো রিস্কের ট্রেড। জিরো রিস্কের ট্রেড করার পর এই প্রফিটের পোর্শনটা আমরা রিস্ক নিলাম। আমাদের এই টার্গেট, আমাদের টার্গেট ছিল এখানে 14 টাকা 90 পয়সা, এটা ছিল আমাদের টার্গেট। এই টার্গেট হিট করানোর জন্য এই পোর্শনটা আমরা রিস্ক নিলাম। তো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আজকে আমাদের টার্গেট হিট করলো, টার্গেট হিট করে আরও 20 পয়সা বেড়ে মানে 15 টাকা 10 পয়সায় ক্লোজ হলো। তো যেহেতু আজকে আমাদের টার্গেট হিট করছে, এই স্ক্রিপ্টটা আমাদের বাদ, এখন আমাদের ওয়াচ লিস্ট থেকে বাদ, আমাদের লিস্ট থেকে বাদ। নেক্সট ভিডিও থেকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নিয়ে আর কোনো কথা বলবো না। তো এই গেল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। তো এইবার আসা যাক আমাদের ওয়াচ লিস্ট স্ক্রিপ্ট জিএলডি মিউচুয়াল ফান্ড নিয়ে। জিএলডি মিউচুয়াল ফান্ড আজকে 12 টাকা 70 পয়সা এখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 12 টাকা 70 পয়সা, লো ছিল 11 টাকা 50 পয়সা, ওপেনিং ছিল 11 টাকা 70 পয়সা। আজকে জিএলডি মিউচুয়াল ফান্ডের ইন্টারডের মুভমেন্টটা ছিল অনেকটা এরকম, এখানে ওপেন হলো, তারপর এখান থেকে হালকা কিছুটা কমলো, তারপর এখান থেকে বেড়ে এখানে এসে ক্লোজ হলো। এইটা ছিল এই গ্রিন ক্যান্ডেলটার ইন্টারডের মুভমেন্ট। এই গ্রিন ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটা একটা ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে জিএলডি মিউচুয়াল ফান্ড এখানে ওপেন হলো। এই লেভেল থেকে সেলার পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো, এই লেভেল থেকে বায়ার চলে আসলো। বায়ার এসে এই যে সেলারের পুরো গেইন এটা 100% কভার করলো, কভার করে প্রাইস পুশ করতে করতে এখানে নিয়ে আসলো এবং এখানেই ক্লোজ করলো। মানে এইখানে সেলারের কোনো রোলই ছিল না, কমপ্লিটলি বায়ারের কন্ট্রোলে ছিল জিএলডি মিউচুয়াল ফান্ড। সেই কারণে এই এন্টায়ার মুভমেন্টকে আমরা বলছি যে ভ্যারি স্ট্রং বুলিশ ক্যান্ডেল, কারণ পুরোপুরি একচেটিয়াভাবে বায়ারের কন্ট্রোলে ছিল জিএলডির মুভমেন্ট। জিএলডি মিউচুয়াল ফান্ড নিয়ে বলা ছিল যে এই লেভেলটা 11 টাকা, এই লেভেলটা যদি জিএলডি মিউচুয়াল ফান্ড ব্রেক করে, সেই ক্ষেত্রে আমাদের জন্য 10 টাকা 60 পয়সা এই লেভেলটা হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল। যেহেতু জিএলডি মিউচুয়াল ফান্ড এই লেভেলটা ব্রেক করতে পারেনি, ব্রেক না করে সে জাম্প করছে, সেহেতু এই সেটআপটা ইনভ্যালিড হয়ে গেছে। তো নেক্সট ভিডিও থেকে জিএলডি মিউচুয়াল ফান্ড নিয়ে আর কোনো কথা বলবো না। তো আজকে পর্যন্ত এইটুকু, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।